Assalamu alaikum, my dear student. How are you? I hope you are all by the grace of Almighty Allah. I am Nazrul Islam Tushar, assistant teacher of this school. You are welcome to Aramatke High School online school. My lesson is today dance. Now I am starting my lesson. দেখো বন্ধুরা, ইংরেজিতে সবচাইতে ইংরেজি গ্রামারের গুরুত্বপূর্ণ বিষয় হলো টেন্স। টেন্স এমন একটা তোমার টপিক, এই টেন্সের উপর ডিপেন্ড করে তোমার ভয়েস, ন্যারেশন, ট্যাগ কোশ্চেন থেকে শুরু করে আমাদের হাই লেভেলের যত ইংলিশ আছে সব কিছু কিন্তু টেন্স ডিপেন্ডস। সো দ্য ভিউয়ার্স, দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে আমি টেন্স লিখেছি। টেন্স অর্থ কি আমাদের এটা বুঝতে হবে। টেন্স অর্থ হচ্ছে কাল বা সময়। এই টেন্স অর্থ কাল বা সময়। টেন্স কাকে বলে? টেন্স হচ্ছে কোনো কাজ সম্পাদনের সময়কে টেন্স বলে। কোনো কাজ সম্পাদনের সময়কে টেন্স বলে। এখন এই টেন্সের তিনটা প্রকার আছে, সেটা হলো কি প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। প্রেজেন্ট টেন্স মানে হলো বর্তমান কালে যে কাজ করা হয়, এখন যে কাজ করা হয় সেটা হচ্ছে বর্তমান, আর বর্তমান কালে যে কাজ করা হয় সেটাকে ইংরেজিতে প্রেজেন্ট টেন্স বলা হয়। পাস্ট টেন্স, পাস্ট টেন্স হচ্ছে কি অতীতকালে যে কাজটা হয়েছিল, অর্থাৎ অতীতে যে ঘটনাটা ঘটেছিল সেটা হচ্ছে পাস্ট টেন্স। নেক্সট হচ্ছে ফিউচার টেন্স। ফিউচার টেন্স মানে কি ভবিষ্যতে যে কাজটা হবে। আমি উদাহরণের মাধ্যমে বলি, আমি ভাত খাই, আমি ভাত খাই, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। আর আমি ভাত খেয়েছিলাম, আগে খেয়েছিলাম, সেটা হচ্ছে পাস্ট। আর আমি ভাত খাবো, সামনে খাবো, এখন খাই না, সামনে খাবো, সেটা হচ্ছে ফিউচার টেন্স। এবার আমি আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিকসটার মধ্যে আমরা নিজেরা হার্ড মনে করি, বিষয়টাকে আমরা জটিল মনে করি, এই বিষয়টা আজকে আমি সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করব। দেখো, আমরা প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স বোর্ডে লিখলাম। আর প্রেজেন্ট টেন্স 4 প্রকার, পাস্ট টেন্স 4 প্রকার, ফিউচার টেন্স 4 ধরনের। সো দেখো, ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, এখানে হচ্ছে এই 4টা আমি প্রকারভেদ লিখলাম। এখন আমরা একটা জিনিস দেখি বোর্ডে, টেন্স 3 প্রকার, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। আবার প্রেজেন্টের প্রকারভেদ হলো 4টা, পাস্টের প্রকারভেদ হলো 4টা, ফিউচার প্রকারভেদ হলো 4টা। দেখতে প্রায় কাছাকাছি, শুধুমাত্র সামনের নামটা পরিবর্তন করলে আমরা খুব সহজে এই 12টা প্রকারভেদ করতে পারব। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স, ফিউচার ইনডিফিনিট টেন্স। তারপর দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তারপরে আসো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এইগুলো আমাদের টেন্সের 12 প্রকার। এরপরে আমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে আলোচনা করব। বন্ধুরা, আমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে আলোচনা করব। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হচ্ছে সাধারণ বর্তমান কাল, অথবা সিম্পল ইনডিফিনিট টেন্স হিসেবে আমরা এটাকে বলে থাকি। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স চেনার জন্য আমাকে 3টা বিষয় খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে বর্তমান কালে কোনো কাজ করা হয় বোঝাবে, অথবা অভ্যাসগত কোনো কাজ বোঝাবে, না হয় চিরন্তন সত্য কথা বোঝাবে। চিরন্তন সত্য কথা, অভ্যাসগত কাজ বা বর্তমানে কোনো কাজ করা হয় বোঝালে সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অর সিম্পল ইনডিফিনিট টেন্স। সিম্পল ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার আমি এখানে তিনটা স্টেপে লিখলাম। সেটা হলো যে অ্যাফারমেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ। অ্যাফারমেটিভ মানে আবোধক বাক্যে আমরা কিভাবে এই টেন্সটা গঠন করব, নেগেটিভ মানে আমরা কিভাবে এই টেন্সটা গঠন করব, এবং ইন্টারোগেটিভ মানে আমরা কিভাবে এই টেন্সটাকে গঠন করব। সো দেখো বন্ধুরা, এখানে আমি লিখলাম সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। সাবজেক্ট কি সেটা বুঝতে হবে। সাবজেক্ট হচ্ছে এই বাক্যে যে কাজ করে, এই বাক্যে যে কাজ করে তাকে সাবজেক্ট বলে। ভার্ব কি? ভার্ব হচ্ছে ক্রিয়া, যে শব্দ দ্বারা ক্রিয়া বোঝায়, কোনো কাজ বোঝায়, সেটা হচ্ছে ভার্ব। আর এক্সটেনশন মানে হচ্ছে বাকি অংশ, বাক্যের মধ্যে যে বাকি অংশ আমরা ইউজ করে থাকি। আরেকটা বিষয় আমি লিখছি, তোমরা দেখো, সেটা হচ্ছে বাংলা আমরা কিভাবে চিনব যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। বাংলা বাক্যের ক্রিয়ার শেষে, উচ্চারণের শেষে অ, ই, উ, ও, ও
অন্তস্থ এ এই উচ্চারণগুলো থাকবে। মনে করো আমি লিখলাম আমি নিয়মিত বিদ্যালয়ে যাই বা আমি প্রতিদিন বিদ্যালয়ে যাই। প্রতিদিন বা নিয়মিত যে কাজগুলো করা হয় সেগুলোকে অভ্যাসগত কাজ হিসেবে আমরা গণ্য করি। সো দেখো আমি নিয়মিত বিদ্যালয়ে যাই, আমি নিয়মিত বিদ্যালয়ে যাই। এই যে দেখো আমার এখানে সাবজেক্ট হচ্ছে আমি নিয়মিত বিদ্যালয়ে যাই, যাইটা হচ্ছে ভার্ব বা ক্রিয়া। ক্রিয়ার শেষে কি আছে? রস্বই আছে। অর্থাৎ ক্রিয়ার শেষে যদি রস্বই থাকে বা উচ্চারণ যদি রস্বইয়ের মতো হয় তখন সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। আর ইংরেজি স্ট্রাকচার কি? সাবজেক্ট প্রথমে আমাকে নিয়ে আসতে হবে। এবার কে কে কাজ করতেছে বা কে যাচ্ছে স্কুলে? আমি যাচ্ছি, তার মানে আমিটা হচ্ছে সাবজেক্ট। সো আই প্লাস ভার্ব, ভার্ব হচ্ছে কি যাওয়া বা যায়। তো যাওয়া ইংরেজি কি? গো, আই গো। বন্ধুরা কোথাও যাও বোঝাতে আমরা প্রিপোজিশন টু ইউজ করি, গো এর সাথে প্রিপোজিশন টু ইউজ করি। আই গো টু স্কুল নিয়মিত, রেগুলারলি। আই গো টু স্কুল রেগুলারলি। এখন আমি এটাকে নেগেটিভ কিভাবে গঠন করতে হয় সেটা তো আমাদেরকে বোঝাবে। সেটা হচ্ছে নেগেটিভ গঠন করার জন্য আমাদেরকে সাবজেক্ট ভার্ব ভার্ব আছে, আগে থেকে সাবজেক্ট ভার্ব আছে, এর মাঝখান থেকে সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে ডু অথবা ডাজ প্লাস নট। অর্থাৎ সাবজেক্ট কি? আগে আমি বাংলাটা গঠন করে দেখাই। আমি নিয়মিত বিদ্যালয়ে যাই, আর এটা নেগেটিভ কি হবে? আমি নিয়মিত বিদ্যালয়ে যাই না। আমি নিয়মিত বিদ্যালয়ে যাই না। এটা হচ্ছে যাই না, নেগেটিভ। নেগেটিভ করার সময় আমাদেরকে সাবজেক্ট কি আছে? আমি, আই। আইর সাথে ডু বসে নাকি ডাজ বসে? আইর সাথে ডু বসে। আই ডু নট গো টু স্কুল রেগুলারলি। এরপরে দেখো ইন্টারোগেটিভ আমরা কিভাবে করব। আমি আবার বলতেছি আই ডু নট গো টু স্কুল রেগুলারলি, আমি নিয়মিত বিদ্যালয়ে যাই না। সাবজেক্ট আসছে, সাবজেক্টের পরে ডু নট নিয়ে আসলাম নেগেটিভ করার জন্য। তারপর হচ্ছে ভার্ব গো, যেহেতু গো কোথাও যাওয়া বোঝাতে আমরা গো এর পাশে টু বসে, প্রিপোজিশন টু বসাই, স্কুল রেগুলারলি, আমরা নিয়মিত বিদ্যালয়ে যাই না। এখন আমার কথা হলো আমরা এটাকে কিভাবে প্রশ্নবোধক বাক্যে নিয়ে যাব। আমরা প্রশ্নবোধক বাক্যে যদি নিয়ে যেতে হয় তাহলে আমাদেরকে কি করতে হবে? আমি কি নিয়মিত বিদ্যালয়ে যাই? আমি কি নিয়মিত বিদ্যালয়ে যাই? আমি আমি কি নিয়মিত বিদ্যালয়ে যাই? দেখো বন্ধুরা, এই ইন্টারোগেটিভ করার জন্য আমাদেরকে কার সহযোগিতা নিতে হবে? ডু অথবা ডাজের সহযোগিতা নিতে হবে। যেহেতু আমাদের অ্যাফার্মেটিভ সেন্টেন্সে আই গো সাবজেক্ট প্লাস মূল ভার্ব, কোনো অক্সিলারি ভার্ব আমাদের এখানে নেই। এই কারণে ডু অথবা ডাজকে অক্সিলারি ভার্ব হিসেবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে গণ্য করা হয়। এখন এই ডু অথবা ডাজ আইর সাথে কি বসে? ডু বসে। সো ডুটা সামনে বসে। ডু প্লাস সাবজেক্ট, সাবজেক্ট কি? আই, ডু আই। ভার্ব, ভার্ব কি? গো, ভার্ব কি? গো, গো টু স্কুল রেগুলারলি। প্রশ্ন করার জন্য আমাদেরকে কি করতে হবে? ডুটাকে সামনে নিয়ে আসতে হবে। আই গো টু স্কুল রেগুলারলি।
ডু আই গো টু স্কুল রেগুলারলি, আমি কি নিয়মিত বিদ্যালয়ে যাই? এখানে প্রশ্নবোধক চিহ্ন শেষে দিতে হবে। আমি আবার বলতেছি, দেখো বন্ধুরা, এখানে অ্যাফার্মেটিভ সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন, অর্থাৎ সাবজেক্টের পর ভার্ব নিয়ে আসতে হবে, ভার্বের পরে বাকি অংশকে নিয়ে আসতে হবে। সাবজেক্ট হচ্ছে আই গো টু স্কুল রেগুলারলি, টু গো টু স্কুল রেগুলারলি, এটা হচ্ছে বাকি অংশ। দেখো বন্ধুরা, বাকি অংশ সব জায়গায় একই থাকবে, শুধুমাত্র পরিবর্তন হবে আমাদের এখানে নেগেটিভ করার জন্য আমরা সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে ডু নট নিয়ে আসবো। তারপরে দেখো প্রশ্নবোধক করার জন্য আমরা এখানে কি নিয়ে আসলাম? ডুটাকে সামনে নিয়ে আসলাম, অর্থাৎ অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা আছে আই গো টু স্কুল, আই গো টু স্কুলের সামনে আমরা শুধু জাস্ট ডুটা বসাই দিলে সেটা অ্যাফার্মেটিভ থেকে ইন্টারোগেটিভে রূপান্তর হয়ে যাবে। দেখো বন্ধুরা, আমি আরো দুইটা উদাহরণ নিয়ে তোমাদের সামনে উপস্থিত হলাম। সেটা হলো, দেখো আমাদের অনেক সময় কনফিউশন পড়ে, একটা নোটবুক আছে, বিশেষ দ্রষ্টব্য আছে, সেটা হলো যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, অর্থাৎ থার্ড পারসন হতে হবে, সিঙ্গুলার হতে হবে, একজন বুঝাবে এবং থার্ড পারসন হতে হবে। আমি থার্ড পারসন লিখছি হি শি ইট নাও, হি শি ইট নাও, এই চারটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে যদি ভার্ব আসে, ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে হবে। আর আই উই হচ্ছে ফার্স্ট পারসন, ইউ সেকেন্ড পারসন, দে থার্ড পারসন প্লুরাল নাম্বার। এই কারণে এদের পরে যদি ভার্ব আসে, ভার্বের সাথে এস বা ইএস যোগ করা লাগবে না। এখন দেখো, আমরা নেগেটিভ করার সময় ডু নট নিয়ে আসি। যখন আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে তখন আমাদেরকে ডাজ নট নিয়ে আসতে হবে। যখন আমরা ইন্টারোগেটিভ করব তখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে আমাদেরকে প্রশ্ন করার জন্য শুরুতে ডাজ নিয়ে আসতে হবে। এই বিষয়টা ক্লিয়ার করার জন্য আমি দুইটা উদাহরণ লিখলাম। সেটা হচ্ছে সে কবিতা লিখে, সে কবিতা লিখে। এখানে সাবজেক্ট হচ্ছে সে, অর্থাৎ কর্তাকে, কে লিখছে? সে। সে ইংরেজি কি? হি। লিখে ইংরেজি কি? রাইট, ডব্লিউ আর আই টি ই, রাইট। এখন খেয়াল করো, হি রাইট, সাবজেক্টের পরে ভার্ব এসেছে, আর সাবজেক্ট হচ্ছে হি। হি শি ইট নাও, এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এই সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে ভার্বের সাথে এস যোগ করতে হবে। কি যোগ করতে হবে? এস যোগ করতে হবে। হি রাইটস, কবিতা লিখে, কবিতা ইংরেজি কি? পোয়েম, টি ও ই এম, পোয়েম। আসলে এবার আমরা এটাকে নেগেটিভ করব। নেগেটিভ করার জন্য বাংলা হচ্ছে কি? সেই কবিতা লিখে না, সেই কবিতা লিখে না। এখন নেগেটিভ করার জন্য সাবজেক্ট কি হচ্ছে? হি। দেখো অ্যাফার্মেটিভে হি রাইটস, আমি বলেছিলাম নেগেটিভ করার জন্য সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে ডু নট অথবা ডাজ নট নিয়ে আসতে হবে। তো তাহলে আমাদের এখানে হি এবং রাইট এটার মাঝখানে কি নিয়ে আসতে হবে? ডাজ নট। যেহেতু হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই কারণে হি শি ইট নাউনের পরে ডাজ বসবে, নট ডু। ডাজ, does not write, W R I T E, write, P O E M, fine। এখানে আরেকটা বিষয় তোমরা খেয়াল করো, সেটা হলো হি ডাজ নট, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে ভার্বের সাথে এস বা ইএস এর কাজ যেটা হওয়ার কথা ছিল সেটা ডু এর সাথে ইএস যোগ হয়ে গেল। এরপরে যে রাইট আছে, রাইটের সাথে আর এস যোগ করা লাগবে না। যদি তুমি এখানেও যদি এস যোগ করো এটা ভুল হবে। সো একটা কথা খেয়াল রাখবা, যখন এখানে তুমি হি এর সাথে ডাজ অর্থাৎ ডু কে ডাজ করবা তখন আর এখানে ভার্বের সাথে এস বা ইএস এর কোনো প্রশ্নই আসবে না। এরপরে আসো আমরা এটাকে ইন্টারোগেটিভে নিয়ে যাব, অর্থাৎ অ্যাফার্মেটিভ টু ইন্টারোগেটিভ। সে কি কবিতা লিখে? প্রশ্ন, সে কি কবিতা লিখে? তো কবিতা লিখে প্রশ্নটাকে আমি যখন কি ইংলিশে লিখবো তখন কিভাবে লিখবো? তখন আমাকে কি করতে হবে? অ্যাফার্মেটিভে আমার আছে হি রাইটস পোয়েম, হি রাইটস পোয়েম। এই রাইটস পোয়েমের সামনে, হির সামনে ডাজ নিয়ে আসতে হবে, একদম শুরুতে ডাজ বসবে, ডু অথবা ডাজ, ডি ও ই এস, ডাজ। Does he write poem? Does he write poem? সে কি কবিতা লিখে? Does he write poem? সে কি কবিতা লিখে? আমি বারবার রিপিট করছি তোমরা ক্লিয়ার হওয়ার জন্য। এরপর নেক্সট উদাহরণটা দেখো, করিম বই পড়ে, করিম বই পড়ে। একটা বিষয় খেয়াল রাখো, লিখে, পড়ে, এদের উচ্চারণের শেষে এ আছে। যদি উচ্চারণের শেষে এ আসে তখন সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখানে সাবজেক্টকে পড়ে। এখানে ভার্ব কি?
পড়া বা পড়ে, পড়া ইংরেজি কি রিড, করিম রিড। করিম কিন্তু একটা নাম, আমি বলেছি নাউন হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার পরে ভার্ব আসলে ভার্বের সাথে অ্যাড যোগ করতে হবে। করিম রিডস বুক, করিম রিডস বুক। এখন করিম নেগেটিভ করবো, করিম বই পড়ে না, করিম বই পড়ে না। করিম, যেহেতু করিম সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার, ডাজ নট। করিম ডাজ নট রাইট বুক। দেখো বন্ধুরা, করিম রাইট, মূল ভাব হচ্ছে রাইট, এই করিম রাইটে, সরি বন্ধুরা, দেখো পড়ে না, পড়ে না হচ্ছে রিড। করিম ডাজ নট রিড বুক, করিম বই পড়ে না। এই করিম আর রিড এটার মাঝখানে নেগেটিভ করার জন্য আমি কাকে নিয়ে আসলাম, ডাজ নট কে নিয়ে আসলাম। এবার আমরা কোথায় যাব, ইন্টারোগেটিভে যাব। ইন্টারোগেটিভে শুধুমাত্র অ্যাফার্মেটিভ সেন্টেন্সের আগে ডাজ বসাই দিলে অথবা ডু বসাই দিলে সেটা অ্যাফার্মেটিভ থেকে ইন্টারোগেটিভে চলে যাবে, অর্থাৎ প্রশ্ন হয়ে যাবে। এখন প্রশ্ন কি, করিম কি বই পড়ে, করিম কি বই পড়ে। এখন এটাকে কি করতে হবে, ডি ও ই এস, ডাজ করিম প্রশ্নবোধক চিহ্ন, ডাজ করিম রিড বুক, ডাজ করিম রিড বুক, করিম কি বই পড়ে, করিম কি বই পড়ে, ডাজ করিম রিড বুক। দেখো বন্ধুরা, সে কবিতা লেখে হি রাইটস পোয়েম, সে কবিতা লিখে না, হি ডাজন্ট রাইট পোয়েম। সে কি কবিতা লিখে, ডাজ হি রাইট পোয়েম। এখন বললাম কি, করিম বই পড়ে, করিম রিডস বুক, করিম বই পড়ে না, করিম ডাজ নট রিড বুক, ডাজ করিম রিড বুক। ইন্টারপ্রেট হয়ে গেল। সো দ্য ভিউয়ার্স অ্যান্ড মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স খুব ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছো। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা ফার্স্ট ইনডিফিনিট টেন্স নিয়ে আলোচনা করব। ওকে, সি ইউ নেক্সট ক্লাস। আল্লাহ হাফেজ।